দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন আগে কথা দিয়েছিলাম যে বগুড়ার দুইজন প্রথম যারা মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান দেখাবো আপনাদেরকে। আমি অসুস্থ মানুষ, তারপরেও আজকে এই দুর্গম পথ পাড়ি দিয়ে এই দুইজন শহীদের কবরের পাশে আমরা এসেছি। আমি সাথে এনেছি আমাদের ভাগ্না দীপ্তকে ছবি সংগ্রহ করার জন্য। সবথেকে বড় কথা, একটু আপনারা আগে কবরটা বা কবরস্থানের জায়গাটা দেখে নেন। আমি একটু পুরো কবরস্থানটা দেখানোর কথা বলবো। ওইদিকে দেখাও। পুরো জায়গাটা শুদ্ধই কিন্তু এটা একটা কবরস্থান। এই কবরস্থানের নামটা কিন্তু টোনার কাছা বলা হয়। এটা মালতীনগরের যে মণ্ডল পরিবার আছে তাদের সম্পত্তি ছিল। পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই জায়গাগুলি গ্রাস হতে হতে বা তাদের মালিকরা জায়গাগুলি আবার নিজেরা নিয়ে নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে এসেছে, এখানে যদি এই দুই বীর মুক্তিযোদ্ধার কবর না থাকতো তাহলে এতদিন এখানেও হয়তো অট্টালিকা উঠে যেত। যা হোক, কথায় আসি বন্ধুগণ, সকলকে একটু বলে রাখি, স্বাধীনতার শুরুতেই 25শে মার্চ সে কালো রাত্রিতে যারা বগুড়ার দুই কৃতি সন্তান সহ অগণিত আরও মুক্তিযোদ্ধা যারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে, যে সমস্ত পাক হানাদাররা রংপুর থেকে বগুড়ার দিকে আসছিল তাদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বড় গলায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা তারা পজিশন নিয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু সম্মুখ যুদ্ধে খান সেনাদের সঙ্গে ব্যাপক লড়াই করেন এবং লড়াই শেষে আমাদের বগুড়ার দুই কৃতি সন্তান, একজন আমাদের আজাদ ভাই, যিনি বগুড়ার দৈনিক করতোয়ার লালু ভাইয়ের বড় ভাই, মঞ্জু ভাইয়ের ভাই, এবং আর একজন আমাদের টিটু ভাই, আপনারা জানেন, আমি বিস্তারিত পরে দেখাচ্ছি, তিনি মরহুম মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা ভাইয়ের ছোট ভাই এবং টিএম ঈশা আক্কু ভাই মুক্তিযোদ্ধা তারও ছোট ভাই। যাই হোক, যে কথাটা বলছিলাম দর্শক মণ্ডলী, গত 2 বছর আগে এনাদেরকে নিয়ে একটা আমি পোস্ট করেছিলাম। সেই পোস্টে এই কবরগুলো আমি দেখাইছিলাম, আরও জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমানে এই আরা জঙ্গল পাড়ি দিয়ে এসে আমরা কিন্তু একটা বহু কষ্ট করে বেড়া দিয়ে ঘেরা এ করা সে করা সেগুলি পার করে আমরা এখানে চলে এসেছি। যাই হোক, যে কথা বলছিলাম যে এই কবরটাই হলো আমাদের আজাদ ভাইয়ের কবর। যে আজাদ ভাই বড় গোলাতে গুলিবিদ্ধ হওয়ার পর অনেকক্ষণ বেঁচে ছিলেন। ছাত্রনেতা আমাদের জিএস বাবুর মায়ের কোলে মাথা রেখে তিনি মারা গেছেন। সেখানে শুশ্রূষা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাঁচতে পারেননি। এবং আমাদের যে টিটু ভাই, মালতীনগর বাড়ি, আরেকটু বলে নেই যে আমাদের এই আজাদ ভাইয়ের বাড়ি জলশীতলায়, যে আপনারা জলশীতলা যে আছেন সকলে তো চেনেনি, যে ওনার বাবা আজম আলী ব্যবসায়ী এবং লালু ভাই যে আছেন, মঞ্জু ভাই আছেন, তাদের বড় ভাই। আর ওইদিকে টিটু ভাইয়ের পরিচয় দিয়েছি, ওনার বাবা স্কুল মাস্টার ছিলেন, খুব সম্ভ্রান্ত পরিবার তাদেরও। তো এই দুইজন মুক্তিযোদ্ধার ভিতরে টিটু ভাইয়ের একটু স্মৃতি আমার সেদিনের রাত্রের কথা মনে আছে। উনি আমার বড় ভাই রব্বানির সঙ্গে জেলা স্কুলে পড়তেন, গোলাম রব্বানির সঙ্গে। যখন পাকিস্তানি সৈন্যরা রংপুর থেকে বগুড়ার দিকে এসে গোলাগুলি শুরু করে ব্যাপকভাবে, তখন টিটু ভাইদের একটা দল তারা আমাদের বাড়িতেও এসেছিলেন। আমাদের যে মাটির ঘর ছিল রাস্তার সাথেই, সেখানে এসে জানলায় তারা ধাক্কা দিয়ে আমার বড় ভাইয়ের নাম ধরে ডাকছিলেন, রব্বানি রব্বানি। তখন আমরা কিন্তু চোখের নিচে লুকিয়েছিলাম আব্বার পরামর্শ। আমি তখন ছোটো, অনেক ছোটো, কিন্তু স্মৃতিগুলো কিন্তু মনে আছে। আমরা তখন ক্লাস 4-5-এর ছাত্র। আব্বা জানলা খুলে টিটু ভাইকে জিজ্ঞেস করলো, বাবা কী খবর? তখন বললো, রব্বানি না বললো, আসে তো, তোমরা কী নিয়ে যাচ্ছ অস্ত্র যুদ্ধ করতে? টিটু ভাইয়ের হাতে আমি নিজের চোখে দেখেছিলাম একটা ওটাকে কী বলা হয়, পাঁচা বা ধরেন একটা ফালা বা বর্ষা, আর একটা রাইফেল দেখেছিলাম। পরবর্তীতে শুনেছিলাম যে সেই রাইফেলটা তারা স্টাফ কোয়ার্টার, আমাদের তৎকালীন জেলা স্কুলের যে আব্দুল খালেক স্যার, তার টুডুবোর রাইফেল। ছাত্ররা সেখানে স্যারের কাছে যে আবদার করে রাইফেলটা নেন স্যারের কাছ থেকে। এই নিয়েই কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে বগুড়ার পক্ষে অবতীর্ণ হন বড় গলায়। অনেকক্ষণ তারা যুদ্ধ করেছিলেন এবং চেষ্টাও করেছিলেন খান সেনাকে অনেকক্ষণ প্রতিরোধ করে রাখার। তারপরে এক পর্যায়ে তাদের গোলাবারুদ ফুরে যায় এবং মৃত্যু তাদেরকে গ্রাস করে। অর্থাৎ খান সেনারা এভাবেই কিন্তু সেদিন বগুড়া শহরে ঢুকেছিল। তা আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি, যে এই দুই কৃতি সন্তান, তাদের কবর এখানে এভাবে কেন? প্রতি বছর তো 26শে মার্চ, 16 ডিসেম্বর, আরও অন্যান্য সব দিনগুলি আসে।
তো অন্ততপক্ষে এখানে কি এই জায়গার একটা সুব্যবস্থা করা যায় না, যেখানে অন্তত একটা বসার ব্যবস্থা বা শহীদদের দেখাশোনা বা কবরে এসে পরিচর্যার ব্যবস্থা। আর শুধু কেনই বা সরকারিভাবে এসব করতে হবে? তাদের পরিবারের সদস্যরাও তো আছেন, ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছেন মুক্তিযোদ্ধার সংসদ, এবং সেই সাথে তার সতীর্থ যারা বা বন্ধুরা আছেন। এছাড়াও যুব সমাজ অনেকগুলি কিন্তু কাজ যুব সমাজ ইদানিং করে থাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। তারাও তো এগিয়ে আসতে পারে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার। অন্ততপক্ষে বছরে 2টা দিন তারা যদি এই 16 ডিসেম্বর 26শে মার্চ এই জায়গাটা ওই ওসিলায় এই কবর পরিষ্কার করে তাদের সম্মান জানানোর ওসিলায় সাফ করে, ততই একটা ভালো অবস্থানে থাকে। আমি কিন্তু আবারও বলছি, প্রথম শহীদ দ্বিতীয় শহীদ নিয়ে কোনো কথাবার্তা এখানে আমার নাই। আমি শুধু বলতে চাই যে তারা সশস্ত্র সংগ্রামে প্রথম শহীদ হয়েছেন। এ কারণে আমি শুনেছি, জেনেছি এবং কিছুটা দেখেছি জন্যই বলছি যে তারা বগুড়ার প্রথম শহীদ। এছাড়াও আরও হয়তো অনেকেও অন্যান্য জায়গায় প্রাণ হারাতে পারেন, কিন্তু তাদের কিন্তু কোনো সাক্ষী বা কোনো লিখিত দলিল নাই। যাই হোক, আজকে আমি উদারত আহ্বান জানাবো বিশেষ করে 2 শহীদের পরিবারের আত্মীয় স্বজনদের কাছে, দয়া করে আপনারা এই জায়গাটুকু আরও একটু ভালো করার চেষ্টা করবেন। ইতিপূর্বে একবার যখন আমি ফেসবুকে দিয়েছিলাম, তখন আমাকে কমিশনার আমিনুল ফরিদ বলেছিলেন যে সরকারিভাবে প্রতিটি শহীদের কবর উন্নত মানের, অতি উন্নত মানের একটা কবরস্থানে পরিণত করা হবে, এই লক্ষ্যে সরকার কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। কিন্তু আজকে এসে দেখলাম সেই অবস্থাতে আছে, তবে একটু পাকা দেখতেছি। এর আগে কিন্তু এরকম ছিল না, বিচ্ছিরি একটা অবস্থায় ছিল, খুঁজেই পাওয়া যেত না। শুধু একটা ঘেরা ছিল, সেই ঘেরার ভিতরেই 2 শহীদ এখানে ছিলেন। আমার একটা স্মৃতি একটু না বললেই না। আজাদ ভাইকে এখানে আনা হলো কেন? আজাদ ভাই এই মালতীনগরের কিন্তু জামাই, আর সেই সময় শহরে কোথাও কবরস্থ করাও কঠিন ছিল। এখানে আমাদের মণ্ডল পরিবারের আলো খালা, আমরা খালা বলতাম, উনি তার স্বামী ছিলেন, এবং সেই সূত্রে তাকে এখানে নিয়ে এসে কবর দেওয়া হয়। পাশাপাশি টিটু ভাইয়ের বাসা বগুড়ার যে মালতীনগর আছে সেখানে তার লাশটা আমিও দেখতে গিয়েছিলাম। খুব হৃদয় বিদারক, কারণ মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই তাকে আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম। সেই মানুষ অসাড় হয়ে পড়ে আছেন উত্তর দক্ষিণ অবস্থায়। টিটু ভাইকে যখন দেখলাম তখন রক্ত গড়ে গড়ে মেঝে দিয়ে চলে যাচ্ছে, তাদের বাসার বারান্দার সামনে রাখা হয়েছিল। হাজার হাজার মানুষ তারা এসে দেখছেন, কান্নাকাটি করছেন। সেই স্মৃতি সত্যি কষ্টকর। এখানে আমার এই ভিডিও দেখার পর অনেক মন্তব্য করবেন, দয়া করে কেউ নেগেটিভ কিছু না বলে অন্ততপক্ষে এই কারণেই বলবেন, তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে যেন বেহেশত নসিব করেন। এই সমস্ত বীর সন্তানদের জন্য আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি একটা রাষ্ট্র, আলাদা ভূখণ্ড। আমরা সেই রাষ্ট্র, সেই ভূখণ্ড বা সেই দেশের ইজ্জত সম্মান কতটুকু রক্ষা করতে পেরেছি, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতো আমি এই ভিডিও এখান থেকে শেষ করছি। এবং তার আগে আর একবার আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই জায়গাটা হলো এই জায়গাটা হলো মালতীনগর যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির পিছনে স্টাফ কোয়ার্টার আছে। স্টাফ কোয়ার্টারের যে রাস্তা বকুলতলা, সেইখানে কিন্তু বন্ধুগণ অনেকেই যারা এই কবর দেখতে চান, আসলে এখানে একটা এটা কি, এটা মাদক নিরাময় কেন্দ্র আছে একটা, আমাদের ছোটো ভাই নূরের, তার পাশে দিয়ে আসতে হবে। আমরা শহীদদের কবরে এসে অন্ততপক্ষে সূরা ফাতিহা পাঠ করেছি, এবং আমরা অন্তর থেকে, আত্মা থেকে তাদের জন্য দোয়া করছি যে মহান রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাদের জীবনের যাবতীয় গুনাহখাতা মাফ করে জান্নাতবাসী করুন। এটুকুই বলি। আর আমি আবার উদাত্ত আহ্বান জানাবো মুক্তিযোদ্ধা সংসদ, সরকার, তাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং যুবক সমাজদের, যে এরকম টিটু বা আজাদ ভাইদের কবর যেখানে রয়েছে, সেই কবরগুলি আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অন্তপক্ষে তাতে করে কবরের যে একটা পবিত্রতা, সেটা বজায় থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।